প্রায় 2 দিন হলো জেহপের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। ফোন বন্ধ, মাঝে মাঝে কল ঢুকলেও কল রিসিভ করছে না সে। আয়না নিজের অবস্থানের কথা জানাচ্ছে। একমাত্র ছেলে খোঁজ নিতে না পেরে জেহপের বাবা মা অস্থির হয়ে উঠেছে। পরিচিত যাদের চেনে জানে তাদের থেকে খোঁজ পাননি তারা। অগত্যা ভেবেই নিয়েছে আর সাথে বোধহয় কিছু হয়েছে, নয়তো বলা নেই কওয়া নেই এভাবে যোগাযোগ বন্ধ করার কারণ কি। এসব ভেবেই ওনারা রওনা দিয়েছেন জীবনবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সরাসরি কথা বলা দরকার। ছোট ছোট সমস্যাগুলোই একটা সময় বিরাট আকার ধারণ করে। মোট কথা মাত্র কদিন হলো ওদের এঙ্গেজমেন্ট হয়েছে, এর মধ্যে কি এমন হলো যে সে যোগাযোগ করা বন্ধ করে দিল? কই, জিওপি এতদিন এমন কিছু করেনি। হ্যাঁ, বহুবার রাগ করেছে, কিন্তু এভাবে একেবারেই লাপাত্তা হয়ে যায়নি। অর্থাৎ বুঝতে হবে ঘটনা অন্য কিছু। তবে অন্য কিছুটা কি কি না হয় জানা যাবে। এদিকে এত কিছু ঘটে যাচ্ছে অথচ আর কিছুই জানে না। জানবে কিভাবে? রুমে ফোন রেখে ভাই বোনদের সঙ্গে বাগানে এসেছে সে। শ্বশুর শাশুড়ি ননদ একের পর এক কল করেই যাচ্ছে, কোনো টের পায়নি। ফোন সাইলেন্ট থাকায় আশেপাশে কারো কানে পৌঁছায়নি ফোনের টোন। দুপুরে খেয়ে বই পড়তে পড়তেই ঘুমিয়েছিল একটু। বিকেলে ফ্রেশ হয়ে একটা বই হাতে নিতেই ইয়ঞ্জন ছবি টেনে বাগানে এনেছে। তেনাকে ডাকছে। এসে দেখে তে গাছে উঠে বসে আছে, জীবন ঘাসের উপর বসে আছে। দেখে মনে হচ্ছে তাকে জোর করে ঘুম থেকে টেনে তোলা হয়েছে। আয়ু জীবনের দিকে একবার তাকিয়ে উপরে তাকালো। তে মগডালে বসে পা দোলাতে দোলাতে পেয়ারা খাচ্ছিল, ওনা কোমরে পেঁচিয়ে রাখা। আয়ু তাকে দেখে নিজেও ঘাসের উপর বসলো। তে তখন 4টা পেয়ারা ছুঁড়ে দিল ভাই বোনদের দিকে। ইয়ঞ্জন ছবিন আয়ু জিমিনও কামড় বসালো টাসা টাসা পেয়ারায়। লাল পেয়ারা, খেতে খুবই মজা। পেয়ারায় কামড় বসে কিছু একটা ভেবে তে আয়ুকে ডাকলো। আপু, তোমার হবু শ্বশুরের অ্যান্টিনের সমস্যা আছে নাকি? ছোট বোনের মুখে হবু শ্বশুরের নামে এই কথা শুনে ভেবা থেকে খেয়ে গেল আয়ু। পেয়ারা চেবানো থামিয়ে চোখ তুলে তাকালো দাঁত বের করে হাসাতে দিকে। বোনকে তাকাতে দেখে তে সাহস পেল। সে বুক ভরে দীর্ঘ শ্বাস টেনে বলল, আমার মনে হয় সমস্যা আছে। ছিছি, এসব কি বলছিস তে? এসব বলতে নেই। তুমি বলো, সমস্যা না থাকলে ভাইয়ার একটা ছোট ভাই ডাউনলোড করলো না কেন? করলে তোমার সাথে আমি ওই বাড়িতে আস্তানা গেড়ে বসতে পারতাম। আয়ু বিস্ময়ে তাকিয়ে আছে। এই বাচ্চাটা কি সব বলে? বোনের মুখ দেখে তে পেট পেটে হাস পেল, কিন্তু হাসলো না, বরং আয়ুকে আরেকটু ভরকে দিতে বলল, তোমার শ্বশুরকে ফোন দিয়ে বলো তো আরেকটা ছেলে ডাউনলোড দিতে। কাজকর্ম যা কর এখন থেকে শুরু করতে বলো। কানা মোচা যেমনই হোক, ছেলে হলেই হবে। দাও দাও, এখনই ফোন দাও, এমনিতে অনেক দেরি হয়েছে। তাছাড়া শুভ কাজে দেরি করতে নেই। এ কথা বলেতে থামতেই ইয়ঞ্জন গেটের দিকে উকি ঝুঁকি মেরে একটা সাদা গাড়ি বাড়ির মধ্যে আসতে দেখে বলল, আপু, গাছ থেকে নামো, জাকুব ভাই কিন্তু বাসাতেই আছে। তোমার জন্য আমাদেরকেও না পানিশমেন্ট পেতে হয়। এই এই বেয়াদব, আমি তো জাকুব ভাইকে ভয় পাই? জানিস তোর পিয়ারে জাকুব ভাই আমাকে ভয় পায়। এই আমাকে, এই পেকে ভয় পায় ওই জীবন জাকুব ভাই। যা, ঢপ মারার জায়গা পাও না। আমি ঢপ মারছি? আমি প্রমাণ দিব, দেখবি? দেখবো। ঠিক আছে, আগামী শুক্রবারই প্রমাণ দিব, তখনই মিলিয়ে নিস আমার কথা। এইতে মিথ্যা বলে না রে পাগলা, বলে না। ঠিক আছে। আয়কে বুঝিয়ে তে এবার জিমিনকে বলল, আপু, 3 রাস্তার মোড়ে বড় একটা কসমেটিক্সের দোকান আছে না, ওই দোকানের মালিকের ছেলের নাম রিহান। সে তোমাকে পছন্দ করে, কিন্তু ভয় বলতে পারে না। সে আমাকে 2 দর্জন চুরি ঘুষ দিয়েছে তোমাকে কথাটা জানানোর জন্য। সে আরো বলেছে আমি তাকে দুলা ভাই ডাকলে আরো অনেক কিছু দিবে। দেখেছিস? না। কেন? তুমি পারমিশন দিলে ডাকবো। দুলা ভাই হিসেবে তাকে পছন্দ হয়েছে? না। কেন? ব্যাটার দাঁত হলুদ, দেখলে মনে হয় 12 মাস জন্ডিসে ভোগে। যেহব ভাইয়ের মতো স্মার্ট না, কিন্তু আমার মতো কিউট মেয়ের দুলা ভাই হতে হবে স্মার্ট হ্যান্ডসাম চকলেট বয় টাইপ, নয়তো সমাজে মুখ দেখানোর উপায় থাকবে না। তাহলে কি ক্যান্সেল? তাহলে চুরিগুলো ফেরত দে বলে দিস। আগে দাঁতের চিকিৎসা করতে, তারপর তোকে শালি বানানোর চিন্তা করতে। ওকে। এভাবে কথায় কথায় গল্পে গল্পে ভাই বোনেরা মিলে দুষ্টুমি করতে লাগলো। তখন সেখানে নিঃশব্দে জাঙ্কুক উপস্থিত হলো। তাকে দেখা মাত্রই সবাই চুপ। তে পাতার আড়ালে নিজেকে লুকানোর চেষ্টায়। জাঙ্কুক সবকটার মুখ দেখে জানালো জেহপের বাবা মা এসেছে। ভদ্রভাবে সবাই যেন দেখা করে কথা বলে। অহেতুক হিহি করলে এক একটাকে মেরে গাছে ঝুলিয়ে রাখবে। ভাইয়ের কথা শুনে জিমিন আয়ু ইয়ঞ্জন ছবিন ভদ্র বাচ্চার মতো ধীরে সুস্থে হেঁটে বাড়ির দিকে গেল। এবার জাঙ্কুক মুখ তুলে তাকালো পাতা এলে থাকা তের দিকে। বুঝতে বাকি নেই সে ধরা পড়ে গেছে, তাইতে বোকা বোকা হাসলো। হেসে হেসে বলল, কতদিন পর আপনাকে দেখলাম জাঙ্কুক ভাই, এত শুকিয়ে গেছেন কেন? মেয়েদের সাথে উড়াউড়ি করা চারটিখানি কথা না, তাই না? কথাটা চেনা চেনা লাগছে, কোথায় যেন শুনেছিলাম। তা কেমন চলছে আপনার উড়াউড়ি? ভালোই, দোয়া করি যেন ভালোই যায়। এই কথা বলতে বলতে জাঙ্কুক বাগানের এক কোণে কেটে রাখা বড়ই গাছের বড় বড় দুটো ডাল টেনে এনে রাখলো পেয়ারার গাছের গোড়ায়। শুকনো ডাল কাটায় ভরা, তাকে গাছের গোড়ায় ডাল রাখতে দেখে এবার তে আর্তনাদ করে উঠলো। এ কি করলেন জাঙ্কুক ভাই? কি
করলাম। গাছের নিচে কাঁটা রাখলেন কেন? নামবো কিভাবে আমি? তুই কি করে নামবি আমি কি জানি? কাঁটা সরান। পারবো না। আর নেমে কি করবি? মগডালে বসে বসে কার অ্যান্টিনা কি সমস্যা হিসাব কর। সন্ধ্যা ঘনিয়ে আসছে, নিরিবিলি স্থান, একটু পরে তেরারাও সঙ্গ দিতে আসবে। ভাব ভাব, মন দিয়ে ভাব, আমি আসছি। একে তো গাছের নিচে বড়ই কাঁটা দিয়ে রাখলো, তার উপরে ভূতের ভয় দেখাচ্ছে। ভীষণ রাগ হলো তের। সে রাগে ফুসতে ফুসতে বলল, আমি কি আপনার অ্যান্টিনার কথা বলেছি নাকি? বলেছি আয় আপু শ্বশুরে। আমারটার কথা বলিসনি বলেই এখনো শ্বাস নিতে পারছিস। বললে আজই জানাজা সম্পূর্ণ করতাম। কাটা সরান জাগো ভাই, সত্যি বলছি, আপনাকে বলিনি। আর আমি যা বলি শুনে নেন কিভাবে? এমন খরগোশ মার্কা কান হলে তো সমস্যা। আমার কান খরগোশ মার্কা? না না, আমি তো বলিনি। জাঙ্কুক ঠান্ডা দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আর দুটো বড়ই ডাল এনে গাছের আশেপাশে বিছিয়ে রাখলো, যাতে লাফ দিয়েও নামতে না পারে। এরপর কোনো দিকে না তাকিয়ে চলে গেল বাড়ির দিকে। আর বেচারাতে চেঁচিয়ে বলতে থাকলো, যাবেন না জাঙ্কুক ভাই, না ছুঁয়ে বলছি, আর কোনোদিন গাছে উঠবো না। দয়া করে কাটা সরিয়ে যান। জাঙ্কুক ভাই, ও ভাই, বাইরে কে কোথায় আছিস? নামা আমাকে, বাঁচা রে। সুগা 1 ঘন্টা আগে বাসায় ফিরে ফ্রেশ হয়ে খেয়ে শুয়েছিল। ঘুমানোর ইচ্ছা না থাকলেও এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়েছিল। এইটুকু সময়ে একটা স্বপ্ন দেখেছে জিমিনকে নিয়ে, তাদের বিয়ের স্বপ্ন। জিমিনকে সুন্দর করে সেজেছে, নীল শাড়ি পরেছে। তেয়ার আয়ু জিমিনকে রেখে গেছে তার রুমে, ফুলে ফুলে ভরা পুরো রুম। সে খুশিতে দগমগ হয়ে মুখ ভর্তি হাসি নিয়ে রুমে এসেছে। কিন্তু রুমের দরজায় দাঁড়িয়ে দেখে জিমিন বিছানায় নেই। তার জানা মতে নতুন বউরা বিছানার মাঝখানে লজ্জায় নত হয়ে বসে থাকে। মুখের সামনে থাকে 1 হাত ঘোমটা, কিন্তু তার বউ কই? বউ নাই দেখে তার বুকে বিজলি পড়ার উপক্রম। চোখে ভাসে ঝিকিমিকি বাতির আলো। সে পাগলা ভেড়ার মতো এদিক ওদিক পানে তাকিয়ে খুঁজতে থাকে প্রাণপ্রিয় বউকে। খুঁজতে খুঁজতে দেখে জিমিন চুপ করে সেলিং এর উপর পা ঝুলিয়ে বসে আছে। তাকে ফ্যানের উপর বসে থাকতে দেখে সে শুধায়, এ কি রে, তুই ওখানে কেন? নেমে আয় বউ, আজ না আমাদের সোহাগরাত। সোহাগরাত তো ছাই। ও মা, এ কি কথা? বিয়ে হয়ে গেছে আমাদের, আর নেই ভাবনা, আর নেই চিন্তা। দুটো নেমে আয় যান, দুজন মিলে করে ফেলে বেবি আনার প্ল্যান। না সুগা ভাই, আমি আপনার সাথে বাসর করব না। কেন সোনা, কি অপরাধ আমার? কি করেছি আমি বল? আপনি কেন ক্যাট কেটে হলুদ শার্ট পরে বিয়ে করতে গেলেন না? কেন বলুন? আমার তো হলুদ কালার শার্ট নেই সোনা, তোর হলুদ শাড়ি কেটে না হয় একটা বানিয়ে দিস। এই কথা বলতে না বলতে জিমিন লাফ দিয়েছে তার উপর। সে জিমিনকে ক্যাচ করে ঝাঁপে ধরে পাগলের মতো চুমু দিতে শুরু করেছে। চুমুতে চুমুতে ভিজিয়ে ফেলেছে জিমিনের চোখ, গাল, ঠোঁট, থুতনি, গলা ও মসৃণ গ্রীবা। এতদিনের অপেক্ষা দরজায় হয় না, কম্পিত হাতে খুলে ফেলেছে বইয়ের পরনের শাড়ি। মুখ ডুবিয়েছে গলায়। মন, মস্তিষ্ক, হাত ও উন্মাদ দেহখানা যেন এখন পাগলা ঘোড়ার ন্যায় অবাধ্য। তখন তীব্র ঝাঁকুনিতে ঘুম ভেঙে যায় তার। দু চোখ খুলে দেখে জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। তার বাসর ঘরে জাঙ্কুক কোথা থেকে এলো? বউ কই তার? সে কিছু বলার আগে বিরক্ত নিয়ে জাঙ্কুক বলল, রুমের দরজা খোলা রেখে কোলবালিশকে পাগলের মতো চুমু খাচ্ছিলে কেন? মাথা টাথা কি একেবারে গেছে? সুগা এবার ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকালো। ফুলে ভরা রুমে ফুল কই? আর বউ, বউ কই তার? সে এবার মাথা চুলকাতে চুলকাতে আমতা আমতা করে বলল, আমার বউ কোথায়? এখানেই তো ছিল। ডাস্টবিনে ফেলে এসেছি, যাও ধুলো ঝেড়ে তুলে নিয়ে এসো। আসার সময় বাবা কি জন্য ডেকেছে শুনে এসো। বাবা ডেকেছে? তুই যা, শাওয়ার নিয়ে আসছি। কিছুক্ষণ আগে না শাওনে লাঞ্চ করলে? আরে ভাই, স্বপ্নে কিছু দোষ ছিল। জাঙ্কুক সুগার কথার মানে বুঝে মুখ কুচকে বিরক্ত নিয়ে চলে গেল। আর সুগা গায়ের উপর থেকে চাদর সরিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে বিড়বিড় করলো, দিনে দুপুরে কি হতচ্ছাড়া স্বপ্ন দেখলাম রে বাবা, ছ্যা। এদিকে ড্রয়িং রুমে সবাই উপস্থিত হয়েছে জিহবের বাবা মায়ের জন্য। কুশল বিনিময় সেরেছেন। ওনারা এখন ইনিয়ে বিনিয়ে আয়ুর সাথে কথা বলছেন, বোঝার চেষ্টা চালাচ্ছেন আয়ুর সাথে কোনো সমস্যা হয়েছে কিনা। কিন্তু আয়ু জানিয়েছে তাদের মধ্যে কোনো সমস্যা হয়নি। কিছুক্ষণ আগেও জিহবের সাথে কথা হয়েছে। এই কথা শুনে জিহবের বাবা মা বললেন আয়ুর ফোন থেকে একটা কল দিতে। আয়ু দিল। একবার কল দিতে জিহব কল ধরে বলল, হ্যাঁ সোনা বলো, এতক্ষণে মনে পড়লো আমার কথা। বড়দের সামনে এমন সম্বোধনে লজ্জায় কুকড়ে গেল আয়ু। বড়রাও মুখ এদিক ওদিক করলেন। তখন জিহবের বাবা ফোনটা নিয়ে বললেন, সমস্যা কি তোমার? আমাদের কারো কল ধরছো না কেন? কেন ধরছি না ভালো করে জানো। যাই হোক, তোমরা এখানে কেন হঠাৎ? যাদের বাড়ির মেয়েকে নিয়ে এত সমস্যা তাদের জানাতে হবে না পুরো ঘটনা? না, বাসায় যাও। এই কথা আগে ভাবা উচিত ছিল। কথা বাড়িও না বাবা, বাসায় যাও। ওনাদের বাবা ছেলের কথা শুনে প্রকুচকে তাকিয়ে আছেন মিস্টার নামজুন। মিস্টার কায়ের কপালেও চিন্তার ভাঁজ। জাঙ্কুক দুহাত পিছনে মুড়ে রাজকীয় ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। বোঝার চেষ্টা করছে মোট ঘটনা। কথার শুরুটা মোটেও পছন্দ হয়নি তার। এরা বাবা ও ছেলে উল্টাপাল্টা কিছু বললে আর ধোলাই দিতে খামতি রাখবে না সে। পেট করে ধোলাই খাইয়ে এরপর বাসায় পাঠাবে। তার আবার অহেতুক পায় তারা সহ্য হয় না। তখন
ভেজা চুল মুছতে মুছতে দ্রুত পায়ে সুগা নেমে এলো। সিঁড়ি বেয়ে নামতে নামতেই চোখাচোখি হলো জিমিনের সাথে। তাকে অসময়ে গোসল করতে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে সে। সুগা গা ঘেঁষে দাঁড়ালো একদম জিমিনের পাশাপাশি। বাকিরা জেহবদের কথা শোনায় মগ্ন। তখন জিমিন কণ্ঠস্বর খাদে এনে বলল, অসময়ে গোসল কেন? কোনো কথা বলবি না বিয়াদব। বিয়ে করতে বলে করিস না, তাহলে স্বপ্নে আসিস কেন? দূরে যা, যা বলছি। জিমিন তার কথা আগামাথা কিছুই বুঝলো না। ওদিকে জেহবের বাবা পারছে না ছেলেকে দু থাপ্পড় দিতে। তখন মিস্টার নামজুন গলা খাকারি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলেন। তারপর নিজে কথা বলার জন্য হাত বাড়িয়ে ফোন চাইলেন। জেহবের বাবা ফোন এগিয়ে দিলে মিস্টার নামজুন স্বভাব সুলভ গুরু গম্ভীর কণ্ঠে বললেন, কি হয়েছে জেহব, কোনো সমস্যা? হঠাৎ ওনাকে দেখে জেহব ভেবাচাকা খেয়ে গেল। সে দ্রুত নিজেকে সামলে সালাম দিল। মিস্টার নামজুন বাড়তি কথায় না গিয়ে আসল প্রসঙ্গের কথা তুললেন। সরাসরি জানতে চাইলেন এসবের মানে কি, আয়ু কিছু করেছে কিংবা অন্য কিছু। জেহব মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থাকলো। তারপর নিঃশব্দে শ্বাস টেনে বুকে সাহস নিয়ে স্পষ্ট স্বরে জানালো, আঙ্কেল, বিয়ের ডেটে এগিয়ে আনা যায় না? কেন? 1.5 বছর আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। কিন্তু আয়ের পড়া। জবাবে আরো কিছু বলতে গিয়েও থেমে গেলেন মিস্টার নামজুন। অনুধাবন করার চেষ্টা করলেন ছেলেটার ব্যাকুলতা কাতরতা। এই বয়সের সময় এই উপলব্ধির সাথে পরিচিত তিনি। আজ বয়স বেড়েছে, চুলে 2-1টা পাক ধরেছে মানেই না অনুভূতিরাও লোপ পেয়েছে। মনে মনে কিছু একটা ভেবে উনি ফোন থেকে দৃষ্টি সরিয়ে সরাসরি আইকে শোধালেন, মা, তোমার কি মতামত? বিয়ের ডেট এগিয়ে আনবো? আর আমতা আমতা করে ওনার একটা কোণা শক্ত করে চেপে ধরেছে। সত্যি বলতে সে জানে জেহব কেন এমন করছে। আসলে সে আয়কে ছাড়া থাকতে পারছে না। তার এক একটা দিন 1 বছর মনে হচ্ছে। 1.5 বছর তার কাছে নাকি 1.5 যুগের সমান। এই দূরত্ব না ঘোচালে সে পাগল হয়ে যাবে। তার একটাই অভিযোগ, জীবনবাইয়ের বড় কন্যা দিনকে দিন তাকে পাগল বানিয়ে দিচ্ছে। ফোনের অপর পাশে থেকে চুপ করে শুনছে জেহব। সে এক মনে আল্লাহকে দেখে যাচ্ছে যাতে আয়ু মুখ ফুটে তার সম্মতি জানায়। মিস্টার নামজুনও দেখছেন জেহবের অস্থিরতা আর আরো নির্লিপ্ততা। তখন সুগা মুখ খুলল, জেহবের উদ্দেশ্যে বলল, ডেট এগোবে ঠিক আছে, কিন্তু আর পড়াশোনার কথা আগে ভাবতে হবে। এতদিন এত কষ্ট করে বিদেশে দই ডুবানো যাবে না। গার্ডিয়ান হিসেবে তোমাকেও তো বুঝতে হবে জেহব, ডাক্তারি পেশাকে অন্যের সাথে গুলিয়ে ফেলে চলবে না। এই কথা শুনে জেহবের মুখটা মলিন হয়ে গেল। এবার মিস্টার কাই বললেন, আবার কবে দেশে ফিরবে বাবা? 3 মাস পর। তুমি কি 3 মাস পর বিয়ের অনুষ্ঠান ছাড়তে চাইছো? জি আঙ্কেল। আয়ুকেও নিয়ে যাবে? জি, আমি এই 3 মাসে সব ব্যবস্থা করে ফেলবো। তা না হয় বুঝলাম, কিন্তু এভাবে তো পড়াশোনায় ব্যাড ইফেক্ট পড়বে। আমি আছি, সব সামলে নেব ইনশাআল্লাহ। এ পর্যায়ে জেহবের বাবা প্রচন্ড বিরক্ত হলেন। ধমকে উঠে ছেলেকে বলে, এবার কিন্তু বাড়াবাড়ি করছো জেহব। হুট করে দেশ ছেড়ে আপন মানুষ ছেড়ে পড়াশোনায় ইফেক্ট পড়বে, এটা তো ভুল বলেননি ওনারা। বার শুনছো না কেন? সমস্যা কি তোমার? ওনার ধমকে থমকে গেল ড্রয়িং রুম। আয়ু নীরবে কাঁদতে লাগলো। তবুও জেহব দমলো না। সে মলিন মুখে জবাব দিল, ওকে ছাড়া আমার উপরও খুব বাজে ইফেক্ট পড়ছে বাবা। এই আমিটা দিন দিন বড্ড বেশি এলোমেলো হয়ে যাচ্ছি। বউ আমার, বিয়েও করবো আমি। তাহলে আগে করলে কি সমস্যা? ওকে আজ হলেও আমার কাছে আসতে হবে, কাল হলেও। তাহলে আগে পিছের হিসাব করে কি লাভ? নিজেদের কথা সাইডে রেখে আমার কথাটাও ভাবো তোমরা প্লিজ। থমকে গেল সবাই, কথা হারিয়ে গেল। একটা ছেলে কতটা ভালোবাসলে এভাবে সবার সামনে প্রিয় মানুষটাকে কাঁদো সুরে চাইতে পারে, আপন করার আকুলতা দেখাতে পারে। জেহবের কথায় আয়ের বুক বাজা ভেঙে এলো। বলা বাহুল্য এই কদিনে মানুষটার প্রতি তারও মায়া পড়ে গেছে। একটু একটু করে ভালোবাসতে শিখেছে। সেও চাই মানুষটাকে। আয়কে কাঁদতে দেখে সবাই মুখ চাওয়াচাই করলো। তখন জাঙ্কুক এগিয়ে এসে বসলো বোনের পাশে। হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল। জেহব জাঙ্কুককে দেখে সালাম দিল। জাঙ্কুক জবাব দিয়ে বাড়তি কথা না গিয়ে সরাসরি আয়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, জেহব স্পষ্ট ভাবে তোকে চাইছে। এবার বল তুই কি চাস? মুখ খোল, জবাব দে। রাজি থাকলে জানা, না থাকলেও প্রয়োজনে জেহবকে ক্যান্সেল করে দেব। পৃথিবীতে ভালো ছেলের অভাব নেই। এই কথা শুনে আয়ু যেন আটকে উঠলো। ভেজা চোখ তুলে তাকালো ভাইয়ের দিকে। জেহবকে ভালোবেসে ফেলেছে। পরিস্থিতি যা এখন, মুখে কিছু বলতে হবে, কিন্তু কিভাবে বলবে সেও রাজি। 3 মাস পর বিয়ে হলেও তার সমস্যা নেই। বোনকে চুপ থাকতে দেখে জাঙ্কুক বলল, তাহলে বাদ? আমার কোনো সমস্যা নেই ভাইয়া। তাহলে 3 মাস পরে? কিন্তু তোর পড়াশোনা? এই কথার জবাব আর দেওয়া হলো না, কারণ জেহবের চোখে চোখ রেখে জাঙ্কুক পুনরায় তাকে জিজ্ঞাসা করে বসলো, আর পড়াশোনা নিয়ে তোমার কোনো আপত্তি আছে? না ভাইয়া। ভেবে বলছো? জি ভাইয়া। ভালোবাসলে ভালোবাসার মানুষের চাওয়া পাওয়াকেও ভালোবাসতে হয়, খেয়াল রাখতে হয়। তার ভালো মন্দ সকল সমস্যার সমাধান দাতা হতে হয়। আশা করি তুমিও তাই হবে। এইটুকু বলে সে মেজে চাচুর দিকে তাকালো। ওনার বলা কথা জবাবে বলল, বিয়ের পরও মেয়েদের পড়াশোনা হয়, শুধু প্রয়োজন হয় নিজের চেষ্টার আপনজনদের সাপোর্ট।
নিজের স্বপ্ন পূরণ করতে এই দুটোই যথেষ্ট। তাছাড়া বিয়ের পর যেহেতু যদি আয়ের পড়াশোনায় সামান্য তোর বাধার কারণ হয়, আমি কথা দিচ্ছি বোন রাখবো না ওর কাছে। কারণ ওকে মনে রাখতে হবে সে জীবনদের সম্পত্তি নয়, স্বয়ং জীবনদের কলিজা নিয়ে যাচ্ছে। যাকে তাকে এই অমূল্য রতন আমরা দেব না, যাকে দেব তাকে অবশ্যই যোগ্য হতে হবে। কতটুকু যোগ্য কথাই নয়, কাজে দেখাতে হবে। জাঙ্কুকের প্রতিটা শব্দে ভার বুঝতে বাকি রইল না কারো। এটা যেন ঠান্ডা মাথায় শীতল কণ্ঠে হুমকি। এরপর জেহপের কথা অনুযায়ী 3 মাস পরে বিয়ের ডেট ঠিক করা হলো। গুমট পরিবেশ কাটাতে সকলে অন্য প্রসঙ্গে কথা তুলল। জেহপ হাফ ছেড়ে খুশি মনে কল কাটলো। এরপর আর কিছুক্ষণ থেকে জেহপের বাবা মা বিদায় নিলেন। আয়ু চলে গেল নিজের রুমে। একে একে ড্রয়িং রুম ফাঁকা হতেই সুগাও রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। রুমে না, সে যাবে জিমিনের রুমে। কারণ পাজিটা তাকে বিয়ে করতে চায় না, অথচ সব নিয়ে এসে কিসব করে যায়। কেন করে এসব, এই জবাব তাকে দিতেই হবে। না দিলে চড়িয়ে তা ফেলে দেবে বেয়াদবটা। কিন্তু সে যাওয়ার আগে জাঙ্কুক পাশ কাটিয়ে যেতে যেতে বলল, বাগানে যাও, কেউ তোমাকে ডাকছে। এই কথা বলে জাঙ্কুক রুমে চলে গেল। সুগা ভেবেছে জিমিন বোধ হয়, তাই সেও পা বাড়ালো বাগানের দিকে। কিন্তু গিয়ে কাউকে দেখলো না, খুঁজলো এদিক ওদিক। হঠাৎ কারো কান্নার শব্দে আর একটু এগিয়ে যেতেই কান্নার শব্দ তীব্র হলো। ভালো করে খেয়াল করে দেখলো জিমিন নয়, একটি গাছের উপরে বসে ভ্যা ভ্যা করে কাঁদছে। গাছের নিচে কাঁটা বিছিয়ে রাখা। তাকে দেখা মাত্রই সুগা বিচলিত হয়ে বলল, এ কি কাণ্ড, ওখানে কেন তুই? আর এভাবে কাঁটা বিছিয়ে রাখা কেন? এই কুত্তা বিছিয়েছে। কুত্তা? কুত্তা এভাবে কাঁটা বিছিয়েছে? বলিস কি? এদিকে ডিজিটাল কুত্তা, একে তো জাদুঘরে রেখে আসা উচিত, সেই সাথে নামকরণ করা উচিত। কাঁটা বিছানো কুত্তা। অন্য সময় হলে সুগার কথা শুনেতে খিলখিল করে হাসতো, কিন্তু এখন মোটেও হাসতে ইচ্ছে করছে না তার। তাই নাক টেনে ফুপাতে ফুপাতে জবাব দিল, এই কুত্তা সেই কুত্তা নয়, এটা মানুষ কুত্তা। মানুষ আবার কুত্তা হয় কিভাবে? কি বলিস পাগলের মতো? কাঁটা সরাই, নেমে আয় দেখি। এই কথা বলে সুগা একে একে কাঁটাগুলো সরালে গাছ থেকে নেমে এলো। কোমরে গুজে রাখা ওনাটা ঠিকঠাক করে ধপাধপ পা ফেলে ছুটলো বাড়ির ভিতর। দৌড়ে সিঁড়ি দিয়ে চলে গেল জাঙ্কুকের রুমে। ভিড়িয়ে রাখা দরজা খুলে দেখলো জাঙ্কুক খালি গায়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। সে আগে ফসফস করে কোনো মতে নিজেকে সামলে তার রুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে মাথাতে পানিও দিল। তারপর ভেজা চুল মুছে ধপ করে শুয়ে পড়ল বিছানার উপর। খানিকক্ষণ পরে মাগরিবের আজান দিল। সন্ধ্যার নাস্তা করার জন্য মিসেস জেনি সবাইকে ডাকছে। সেও গেল। সুগা বাদে একে একে সবাই হাজির হয়েছে। জাঙ্কুক কোথাও যাবে বোধহয় রেডি হয়ে নিচে নেমেছে। তাকে দেখা মাত্র থমথমের মুখে ছোপা ছেড়ে মেঝেতে বিছানো কার্পেটের উপর বসলো। তারপর এক হাত বাড়িয়ে ট্রে থেকে হালিমের পাতে হাতে তুলে নিল। জাঙ্কুকে এসে বসেছে পাশের ছোপায়। গরম হালিম মুখে দিতে ছ্যাঁকাকে উফ করে ঠোঁট চেপে ধরলো। জাঙ্কুক ভুকুচকে কিছু বলার আগেই তে উঠে হন হন করে রান্নাঘরে চলে গেল। এই অসভ্য মানুষটার সাথে কথা বলবে না সে। ততক্ষণ সবাই বসেছে ড্রয়িং রুমের সোফায়। মিসেস জেনি মিসেস জেসু বাড়ি সব নাস্তা চাই এনে রাখছে সবার সামনে। তুলে নিয়েছে যে যার পছন্দের সব নাস্তা। হঠাৎ কারেন্ট চলে গেল এবং তখনই জাঙ্কুকের মুখ থেকে ব্যথাতুর শব্দ বেরিয়ে এলো। সবার কানে পৌঁছে গেল সেই শব্দ। সবাই বিচলিত। কি হয়েছে উতলা হয়ে জানতে চাইতে না চাইতে জেনারেটর অন হয়ে গেল। ঝকঝকে আলোয় ভরে উঠলো ড্রয়িং রুম। জাঙ্কুক তখনও মুখ কুঁচকে চোখ বন্ধ করে শটান হয়ে বসে আছে। তার একটা হাত পিঠের পিছনে। মিসেস জির ছেলের হাত খেয়াল করে বললেন, আব্বা কি হলো তোর, এমন করছিস কেন? না কিছু না। মিসেস জিন শুনলেন না। জোর করে জাঙ্কুকের টি শার্ট উঁচিয়ে দেখে আটকে উঠে বললেন, কি কি কাণ্ড, এটা কি করে হলো? ওনার কথা শুনে সবার দৃষ্টি গেল জাঙ্কুকের পিঠের দিকে। তার ঢালু 4 আঙ্গুলে তাক বসে গেছে। বিন্দু বিন্দু রক্ত বের হচ্ছে। কেউ যেন খামচি দিয়ে মাংস ওঠানো পায়খানা জুড়েছিল। জাঙ্কুকের অবস্থা দেখে মিসেস জিনি দৌড়ে গিয়ে অ্যান্টিসেপ্টিক প্যানে লাগিয়ে দিলেন। মিসেস জিজু হাই হাই করে উঠলেন। ভর সন্ধ্যায় খারাপ জিনের কারবার ভেবে সুরা পরে জাঙ্কুকের মাথায় ফু দিলেন। মিসেস জেনি ঝাড়ু হাতে পুরো ড্রয়িং রুম খুঁজলেন বিড়াল টিড়াল আছে নাকি দেখতে, কিন্তু কিছুই পেলেন না। হঠাৎ করে এমন কাণ্ড ঘটায় সকলে হতবাক। চোখের পলকে কি থেকে কি ঘটে গেল কিছুই বুঝলেন না কেউ। তবে জাঙ্কুক আশেপাশে তাকিয়ে একজনকে না পেয়ে দীর্ঘশ্বাস চাপলো। কাজ ছেড়ে তখনই পালিয়েছে সে। পরপর জাঙ্কুকের ফোনে কল আসায় সে উঠে দাঁড়ালো, কিন্তু মিসেস জেন উঠতে দিলেন না। কিছু খেয়ে ওষুধ খাইয়ে তবে ছেলেকে ছাড়লেন। যে ক্ষত হয়েছে প্রচুর ব্যথা হবে। জাঙ্কুক কথা না বাড়িয়ে ওষুধ খেয়ে বেরিয়ে গেল। কয়েক ধাপ এগিয়ে পিছু ফিরে তাকালো, তার বেলকনি বরাবর কেউ নেই। তবে সে নিশ্চিত ওখানে লুকিয়ে আছে। দেরি হয়ে যাচ্ছে ভেবে পুনরায় যাওয়ার জন্য পা বাড়াতেই তার কণ্ঠের কান কর্ণকুহরে পৌঁছালো। সে থমকে দাঁড়িয়ে গেল। তে তখনই চেঁচিয়ে গিয়ে যাচ্ছে, বন্ধু হাইটা যখন যায় পিছন ফিরা ফিরা চাই, দেখলে তারে মনের ভিতর দোতারা বাজায়, বন্ধুর মাথায় পাপড়ি চুল দেখতে লাগে বিউটিফুল, রঙে ঢঙে রহিম সাজা আমারে নাচায়। উপর থেকে চেঁচিয়ে গান গাইছে তে, আর নিচে দাঁড়িয়ে গান শুনে হতবাক জাঙ্কুক। তার বোধ
কম হলো না, আসলে গান নাকি আস্ত খোঁচা। গানে যদি হয় খাপে খাপ মিললো কিভাবে? দেখলে তার মনের ভেতর দোতারা বাজায়। এই লাইনের মানে কি? তাকে দেখে ওর মনে দোতারা বাজে? তা ধীর গতিতে বাজে নাকি বুলেটের গতিতে? ভয়ঙ্কর ব্যাপার তো। পরখ করা দরকার। পরখের আগে অবশ্য চালাকার দরকার। বেশি শক্তপোক্ত না হলেও চলবে। ওই একবারই দিলে ভূত পালিয়ে যায় এমন হলেই হয়। তাছাড়া এবার বাড়ি এসে আশেপাশে চালাকাঠ দেখেনি। আগে ছাদে বাগানে চালাকাঠ পড়ে থাকতো। চালাকাঠগুলোর হাত পা গজিয়েছে বোধ হয়। হঠাৎ উড়ে উড়ে কোন গর্তে লুকিয়েছে তাও জানা দরকার। এত দরকারি কাজগুলো সেরে ফেলবে যদিও। ততক্ষণে তেল গান থেমে গেছে। থামার কারণ পরে রিলিজ ভুলে গেছে সম্ভবত। জাঙ্কুক নিশ্চিত তাকে বের হতে দেখে তে গান গেয়েছে। আর গান থেমেছে মানে সে ওকে মেরে হলেও দেখবে দাঁড়িয়ে আছে কিনা। এই কথা ভাবা মাত্রই জানালার পর্দার আড়া থেকে ইঁদুরের মতো মুখ বের করে উকি মারল তে। তাকে জানালা বরাবর তাকিয়ে থাকতে দেখে চট করে মাথা সরিয়ে নিল। সেকেন্ডের ব্যবধানে আবার উকি মারল। তখন জাঙ্কুক চেঁচিয়ে বলল, নেমে আয়, মারবো না। অপর পাশ থেকে কোনো জবাব এলো না। কথা কানে ঢুকলো না। আয় বলছি, ভাজা বাদাম কিনে দেব। এবারও কোনো জবাব এলো না। আমাকে যেতে হলে খবর আছে তোর। না, এবারও কোনো জবাব এলো না। 1 থেকে 10 গুনবো, এর মধ্যে না এলে আর সারা রাত কান ধরে দাঁড় করিয়ে রাখবো। এই কথা শুনে তে পর্দার আড়ালে থেকে জবাব দিল, আমি কিছু করিনি জাঙ্কুক ভাই। আমি কখন বললাম তুই কিছু করেছিস? আয় আয়, দ্রুত আয়, বের হতে হবে আমাকে। আমি এত বোকা না, বাদামের লোক দেখে চালাকাতে মারার ধান্দা। কি ভেবেছেন বুঝি না কিছু? ভালোই তো চালাক হয়েছিস। চালাক হওয়া খুবই ভালো, তবে কতটা চালাক হয়েছিস পরীক্ষা নেব সময় করে। এখন আয়, নয়তো চলে যাব কিন্তু। কোথায় যাবেন? পাত্রী দেখতে। আমি যাব না? না, আগে আমি দেখে আসি। পছন্দ হলে সবাই গিয়ে দেখে আসিস। মেয়ে কি করে? দেখতে কেমন? গায়ের রং সাদা নাকি কালো? আমার মতো লম্বা চুল নাকি বব কাটিং? কাজল পরলে সুন্দর দেখায় তো? সুন্দরী বউ লাগবে না আমার, আমি চাই বুদ্ধিমতী বউ। সুন্দরীরা বোকা আর মাথা মোটা টাইপের হয়, সেটা জলজান্ত প্রমাণ তুই। এ কথা শুনে তোর মুখের হাসি মিলিয়ে গেল। মন ভার হলো। সে মুখ গোমরা করে জবাব দিল, চোখের সামনে থেকে বিদায় হন, নামবো না আমি। ওকে, আচ্ছা শোন, একটা কাজ করে দিতে পারবি? করলে কচকচে 500 টাকার নোট দেব। কি কাজ জাঙ্কুক ভাই? একটা মোটা চালাকাঠ আমার রুমে রেখে আসবি। আজকাল বাড়িতে জঙ্গলি বিড়ালের উপদ্রব বেড়েছে। মুখের ভাষাও জঘন্য। শাস্তা করা লাগবে। এসে যদি দেখে কাজ কমপ্লিট করেছিস তাহলে সাথে সাথে টাকা পেয়ে যাবি। সত্যি তো? আচ্ছা থাক, তাহলে রাতে দেখা হচ্ছে। টাকা নেওয়ার জন্য রেডি থাকিস। এই কথা বলে জাঙ্কুক সময় দেখে দ্রুত পায়ে বেরিয়ে গেল জীবন বাড়ির গেট পেরিয়ে। জাঙ্কুকের চালাকি ধরে ফেলেছে সে, তবে চালাকি খাটলো না দেখে খিলখিল করে হেসে উঠল। জাঙ্কুকে জব্দ করতে পেরে খুশির অন্ত নেই। দুটো ডানা থাকলে আকাশে এখনই চক্কর মেরে আসার মতো খুশি তার অন্তরে। সন্ধ্যায় বাড়ির সদস্যের সামনে ওই দুঃসাহসিক কাজটা করতে পেরে মন যেন পুরো পৃথিবীর সামনে বলতে চাইছে, পৃথিবী এত সুন্দর কে, সুখ এত শান্তির কে। এই কথা বলে সে ধারালো নখের দিকে তাকিয়ে নখের উপর চুমু খেল। তারপর কায়দা করে ভুজুরা নাচিয়ে দুষ্ট হেসে বলল, আসবে আর লাগতে, আজ পিঠে দিয়েছি, এবার মুখে দেব। সুন্দরী মেয়েদের সাথে উড়াউড়ি করার সাথে জন্মের মতো ঘুচিয়ে দেব। মুখ ভেঙচিতে কথাটা বলে শহরে জাঙ্কুক পার্টি দেখার কথা বলল। আসলে কি তাই? গেলে যাক। তার মতো বিশুদ্ধ পুরুষকে কোন মেয়ে সঙ্গী হিসেবে নিয়ে কপাল পুড়তে চায় সেও দেখবে। অবশ্য সেই মেয়ের জন্য অগ্রিম আকাশ সম সমবেদনা। এ কথা বলে মিটি মিটি হাসতে হাসতে রুমে চলে গেল সে। খুব শান্তি লাগছে, রাত মিটেছে। এতক্ষণ রাগে মাথাটা হ্যাং হয়ে যাচ্ছিল যেন। ইচ্ছে করছিল দাঁতের তলে দিয়ে পিষতে। এত রাগ হতো না যদি না পেয়ারা গাছের লাল পিঁপড়ে কামড়ে অবস্থা খারাপ করে দিত। পিঁপড়ের জ্বালা লাফ মেরে নামতে পারতো। গাছে উঠতে নামতে ভালোই পারে সে। 3 বোনের মধ্যে সেই একমাত্র গাছে উঠতে পারে। শুধু নিচে কাটা বিছানা থাকায় নামতে পারেনি। কাহিনী এখানে শেষ হলে তাও হতো, মনকে বল দিতে পারতো। হারামি পিঁপড়ের কামড়ে কান্নাকাটি করে মানুষ হাসাতে চায়নি। এখন তো বড় হয়েছে, পিঁপড়ের কামড়ে কাজের লোকে কি বলবে, তাই সে কথা গোপনই থাক। কিন্তু পেয়ারার ফুলের উপর বসে হারামজাদা মৌমাছিটাও ভন ভন করে উড়ে এসে ঠিক ঘাড়ের উপর দিয়েছে হোল ফুটিয়ে। এক হাতে ডাল ধরে আর এক হাত দিয়ে মৌমাছি সরাতে গিয়ে দেখে 3টে মৌমাছি 3টে কামে ধরে আছে। তারপর কোনো মতে 3টেকে পিষে মেরে কাঁদছিল সে, খুব জ্বলছিল। মৌমাছির কামড়ে জ্বালা যত বাড়ছিল তার সব রাগ জমা হচ্ছিল জাঙ্কুকের উপর। তার কারণে এসব হয়েছে। তারপর আর কি, সুযোগ মতো সেও নখ দিয়ে তাকেও জ্বালিয়ে দিল। দেখ কেমন লাগে। অতঃপর এখন শান্তি আর শান্তি। আজ মন ভালো থাকে পড়তে বসলো। কিছুক্ষণ বই নেড়ে চেড়ে দেখে তার মনে হলো কাল থেকে রমজান মাস, পবিত্র মাস। এই মাসে পড়ে কি হবে? ঈদের পর মেলা সময় আছে, তখন পড়লেই হয়। এখন মন ভালো উপন্যাসের বইটা শেষ করা যাক, যেভাবে সেই কাজ। সে উঠে গিয়ে অর্ধেক পড়া উপন্যাসের বই নিয়ে শুয়ে পড়লো। উপর হয়ে শুয়ে বুকের নিচে বালিশ নিয়ে মনোযোগ সহকারে পড়তে লাগলো। পড়তে পড়তে তার একটা লাইন বেশ পছন্দ হলো।
কাউকে জীবন্ত লাশ বানাতে চাও, তবে তার সর্বাঙ্গে তীব্র ভালোবাসার জীবাণু ছড়িয়ে দাও। রন্ধে রন্ধে তুমি নামক রোগ ছড়িয়ে দাও। তোমার নাম তার মন কুঠুরিতে খোদাই করতে বাধ্য করো। যদি করো দেখবে সে মরবে না, তবে ভালো থাকবে না। প্রাপ্তি হিসেবে দেখবে পুরো মানুষটাই তোমার দখলে, তোমার আয়ত্তে। কথাখানা ভারী পছন্দ হলো তের। চিত হয়ে শুয়ে বইটা বুকের উপর রেখে গভীর চিন্তায় মগ্ন হলো। ভাবলো অনেক কিছু, তার শত্রুই একটা। তাকেই মনকে কাবু করলে কেমন হয়?